আজ 27শে মার্চ 2025। আমাদের হুগলি সফরের পঞ্চম ও শেষ দিন। ভোরবেলা আমাদের থাকার জায়গা আলোর ছাতে চলে এলাম। এখান থেকে চন্দননগর শহরের অনেকটা দেখা যায়। এই ট্যুরিজম প্রপার্টিটা একটা বড় পার্কের মধ্যে হওয়াতে খুব সুন্দর লাগছে চারিদিকটা। গাছপালা ও পুকুরে ঘেরা জায়গাটি খুবই সুন্দর। আজ আমরা জলখাবার খেয়ে এখান থেকে চেক আউট করে চলে যাব হুগলি নদীর ধারে স্ট্যান্ডে। এর আগে দুদিন আমরা নদীর ধারে ঘুরে বেরিয়েছি বিকেল এবং সন্ধেবেলায়। আজ দিনের বেলায় স্ট্যান্ডে কিছুক্ষণ কাটাবো।
চন্দননগর একটি প্রাচীন শহর যার নাম ছিল চান্দের নাগর। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম পরিচালক বোরোল্যান্ডস 1688 সালে 40,000 মুদ্রায় মুঘল সুবেদারের থেকে এই অঞ্চলটা কিনে নিয়ে এখানে একটি কারখানা স্থাপন করেন। 1730 সালে জোসেফ ফ্রান্সোয়া ডুপ্লে এই শহরের গভর্নর নিযুক্ত হওয়ার পর এখানে উল্লেখযোগ্য সামুদ্রিক বাণিজ্য শুরু হয় এবং বহু বাড়িঘর তৈরি করে লোকেরা এখানে বসতি করেন। ডুপ্লের সময় থেকে 1756 সাল পর্যন্ত চন্দননগর ছিল বাংলায় ইউরোপীয় বাণিজ্যের প্রধান কেন্দ্র। রেশম, চাল, নীল, আফিম, চিনি ইত্যাদি বাণিজ্য হতো এই শহর থেকে। ফরাসিদের উপনিবেশের জন্য স্থানীয় লোকেরা বলতো ফরাসডাঙ্গা। এই সময়ে বাঙালিদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। 17 শতাব্দীর শেষের দিকে যশোর থেকে একজন অনাথ শিশুরূপে তিনি এখানে তার মাতামহের বাড়িতে আশ্রয় পান। বড় হয়ে নিজের পরিশ্রমে ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাড়ি দখল করে প্রায় 65 লক্ষ টাকার নগদ অর্থ এবং অলংকার উদ্ধার করে নেয়। তার প্রতিষ্ঠিত নন্দদুলাল কৃষ্ণ মন্দিরে এখনও সেই গোপন ঘরটি রয়েছে যেখানে তিনি তার বিশাল সম্পদ লুকিয়ে রেখেছিলেন। 1757 সালের 23শে মার্চ রবার্ট ক্লাইভ ও চার্লস ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগর দখল করে নেয়। শহরের দুর্গ এবং অনেক বাড়িঘর ভেঙে ফেলা হয়। ধীরে ধীরে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে চন্দননগরের গুরুত্ব অনেকটা কমে যায়। ফরাসিরা পুনরুদ্ধার করে 1816 সালে চন্দননগরে আবার শুরু হয় ফরাসি যুগ। 1950 সাল পর্যন্ত পন্ডিচেরির গভর্নর জেনারেলের অধীনে এটি ফরাসি ভারতের অংশ হিসাবে শাসিত ছিল। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1948 জুন মাসে একটি গণভোটে চন্দননগরের 97% বাসিন্দা ভারতের অংশ হওয়ার পক্ষে মত দেয়। সেই মতো 1950 সালের মে মাসে ফরাসিরা ভারত সরকারকে চন্দননগরের নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি দেয়। 1951 সালের 2রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহরটি ভারতের অধীনে চলে আসে এবং 1952 সালের 9 জুন আইনে স্বীকৃতি পায় এই ভারতের অন্তর্ভুক্তি।
চন্দননগর কলেজ বা চান্দের নাগর কলেজ হুগলি জেলার প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1862 সালে প্রতিষ্ঠিত ফরাসি ক্যাথলিক মিশনারি ম্যাগলোয়ার বার্থেট ইকোল ডি সেন্ট মেরির নামে এই কলেজের নাম রাখা হয় সেন্ট মেরি ইনস্টিটিউট। 1901 সালে এই কলেজের নাম হয় ডুপ্লেক্স কলেজ। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এই কলেজ। অধ্যাপক চারুচন্দ্র রায় ছিলেন বাঙালি বিপ্লবীদের পরামর্শদাতা। মতিলাল রায়, শ্রীশচন্দ্র ঘোষ, রাসবিহারী বসু এবং কানাইলাল দত্তের মতো অনেক স্বাধীনতা সংগ্রামীরা এই কলেজের প্রাক্তন ছাত্র। ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য এই কলেজ 1908 থেকে 1931 পর্যন্ত বন্ধ ছিল। বর্তমানে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজ।
হুগলি নদীর ধারে স্ট্যান্ডে অনেকক্ষণ কাটানোর পর আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। নদীবক্ষে ভাসমান রেস্তোরাঁ জলশ্রীতে আমরা আজ খাবো ঠিক করেছিলাম। আগে এসে অর্ডার দিয়ে গিয়েছিলাম। আপনার নাম কি? নন্দন গুপ্ত। কোথায় থাকেন? আমার বাড়ি জিরাটে। জিরাট, আচ্ছা। কাটোয়ারে। হ্যাঁ হ্যাঁ জানি। মানে রোজ আসা যাওয়া করেন? হ্যাঁ। আচ্ছা। আপনার ওখান থেকে কালনা রাজবাড়িটা কত দূর? ওই তো কানলা বর্ধমান পড়ে গেল। হ্যাঁ, মানে আপনার থেকে ওখানে দূর আছে না? ওই 4-5টা। আচ্ছা, জিরাটটা আগে পড়ে। হ্যাঁ হ্যাঁ। চলো, আমরা বলছি ঠিক বুঝতে পারছি না। কই গেল? কোথায় আছে? ভেতরে? হ্যাঁ চলো, আমি যাচ্ছি। চলো, টানুন। চলুন, আমি ভেতরে ঢুকছি। উপরে এসি অন করে দাও, তারপরে উপরে বসা দিয়েছি। উপরে টেলিফোন একবার করে দাও। তাহলে এসি অন করে দাও। বলবো? একটা লাইট দাও। বললাম যাবেন? বললো হ্যাঁ যাবো। বললে এখন আসছে। আমি একটা চা খাই। খারাপ ঠিক আছে, তো আসলে চা দিও না, আমার রাস্তায় আছে। হ্যাঁ, আপনাদের টয়লেট আছে না? হ্যাঁ আছে, সব আছে। আমি তো সৌমিতকে বললাম এখানে টয়লেট রাখবে না, সবই তো টয়লেট ডাইরেক্ট চলে যাচ্ছে জলে, অসুবিধা কি আছে? হ্যাঁ, ওরা জিজ্ঞেস করছিল লস্যি না আম পোড়া শরবত,
তারপর তো আপনারা চলে এলেন। আচ্ছা, হ্যাঁ যা খুশি দিয়ে দিন। বাইরে কি গরম চিন্তা করা যাচ্ছে না। না আজকে তো গরমটা কম আছে, কালকে বেশি ছিল। আজকে কম না না আজকে কম আছে, কালকে বেশি ছিল। কালকে বেশি লাগে। কালকে বেশি ছিল গরম। দু মাস আগে অজয় দেবগন এসে আমরা যেই মিউজিয়ামটা সেদিন দেখলাম, ওই মিউজিয়ামের ভেতরে স্পেশাল শুটিং করেছে, পুরো ভেতরে ঢুকে। ওই দু মাসে আগে ওই যেটাতে আমরা সেদিন মিউজিয়ামটা গেলাম, ইয়ে ফ্রেঞ্চ মিউজিয়াম, নামটা বলছি। হ্যাঁ এখন জানে না, না ও বলছে যে নামও আমি জানি না, কারণ নতুন সিনেমা শুটিং হচ্ছে তো, ঠিক আছে 2-3 মাস আগেই হয়েছে। এরপরে অজয় দেবগনের যেটা বেরোবে বুঝে যাবে ওটাই ওখানে। যতক্ষণ না দেখবি সব সিনেমা দেখবি ওই যে আর যে আমাকে তো ক্যামেরা ওখানে অ্যালাউ করে বলে, চাচা ওরা সব নিয়ে ঢুকেছিল, অনেক হাঁড়ি হাঁড়ি জিনিস, আমার ওদের স্পেশাল পারমিশন ছিল। হ্যাঁ টাকার খেলা। এবার লাস্ট লেটেস্ট কি বলেছি জানো না? চাচা আমি আমার পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, তোমাদের সঙ্গে চলে যেতাম, আমি কালকে রাত্রিরে ডিউটি করিনি জানো, এত মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ কাল তোমাদেরকে ছেড়ে দেওয়ার পর আমি বাড়ি চলে গেছি। মা জিজ্ঞেস করছে, বউ জিজ্ঞেস করছে তোর কি হয়েছে, বলবে কিচ্ছু হয়নি, আমার মনটা খুব খারাপ। হ্যাঁ তারপর বলছে যে রাত্রিবেলা আমি মাকে বলেছি যে চাচারা সব চলে যাবে কালকে, এখন বলছে যে আমার খুব ইচ্ছে তোমাদের সঙ্গে চলে যেতাম। দেখে গেলে আবার ঠান্ডার সময় আসা যাবে। ঠিক আছে, অনেক এনজয় করি, আবার কি এনজয় করি, ঠান্ডার দিনে তো তোমার চুপচাপ দেখলাম। এবার আমি চুপ হয়ে গেছি, বলার সুযোগ পেলে বাড়ির থেকে এগ্রিমেন্ট করে আসছি। না না তুমি ওইখানে ওখানে ঠান্ডা লাগছে, এখানে গরম লাগছে। তোমার থালাটাই করছি। এখানে বসবি, বসে করবি? না না এটা তো ইউনিভার্সাল। তাকে একটু হাসি হাসি ফেস করো, তুমি সামনে বসে আছো। কাবাব না, এইগুলো চিকেন, এই যে বাটিতে আছে। মাছটা তুমি নিয়ে নাও, কাবাব আমার প্লেটে দিয়ে দাও, বা তুমি প্লেটে দিয়ে দাও। চিকেন কাবাবই, চিকেন কাবাবই যেই কাবাবই হোক ওরা খাবে না, চিকেনও খাবে না, মাটনও খাবে না। ওদিকে আর করলাম না। বৃহস্পতিবার না, স্বপন কাকুর থালা ফাঁকা, কেউ দেয়নি। ফিশ খাবে না। এইবার আপনারা এই লাইনে আপনি ভাগ করুন, আর সীমাবদ্ধ এই লাইনে আপনি আপনারা শুরু করুন। বুঝবেন? তারপরে নিয়ে না বুঝবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
টেনে নাও না। চার 40-এর 360 টাকা দিয়ে দেবে, ওরা নিজে ভাগ করে দেবে। এই তোমার মোবাইল তোমার কাছে কিন্তু হ্যাঁ ফটো তুলেছি আমার মোবাইলে ফটো তুলেছি। ওটা কম কেন না এই কৌশিক বাবু ম্যানেজার না, উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, প্লাস ক্যাশিয়ার। বাহ, এলাহি খাওয়া দাওয়ার পর আমরা চললাম চন্দননগর স্টেশনের দিকে। আমাদের হুগলি সফরে প্রথমে দেখলাম বর্গিডাঙ্গা, তারপর এক সময়ের পর্তুগিজদের বসতি ব্যান্ডেল, পরের দিন দেখলাম ডাচেদের তৈরি করা চুচুড়া এবং শেষে ফরাসিদের গড়া ফরাসডাঙ্গা, যার বর্তমান নাম চন্দননগর। ঐতিহাসিক এতগুলো জায়গা দেখার পর আমাদের সফর শেষ হলো আজ।